জনস্বার্থে ব্যবসা করার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। ব্যক্তি সত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। দেশের মোট ভোটার সংখ্যা 12,36,00,000। হালনাগাদ শুরু 20 জানুয়ারি। এবং ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী। গাড়ি চলছে হেডলাইট চালিয়ে। তীব্র শীতে বিপর্যস্ত উত্তরের জনপদ। স্বাগত এশিয়ান নিউজে। সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি, আর মানুষের ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় শুধু নিজ স্বার্থে নয়, জনস্বার্থে ব্যবসায়ীদের ব্যবসা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সমাজসেবা দিবস উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, এই মন্ত্রণালয়ের কাজ শুধু সবাইকে মনে করিয়ে দেওয়া সমাজসেবার কথা। সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব। মন্ত্রণালয়ের কাজ হলো আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, পাছে যেন ভুলে না যাই, এই দায়িত্ব থেকে আমরা দূরে সরে না যাই। আজকে সেই জন্য দিবসটি পালন করা হচ্ছে, যাতে দেশের সবাইকে মনে করিয়ে দেওয়া এই দায়িত্বের কথা। আশা করি এই আহ্বান সবার কাছে পৌঁছবে। সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মানুষের ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। যে কারণে আজকে এই বিশেষ দিনে মনে করিয়ে দেওয়া যে আমাদের ক্ষমতা আছে, শক্তি আছে। যে সমস্ত সমস্যা আমরা চারদিকে দেখি, মনে করি যে এটা আমার কাজ না, আমার কাজ হলো টাকা পয়সা রোজগার করা, ওই কাজটা সরকারের উপরে ছেড়ে দিয়ে ওরাই করবে। এটা ভুল ধারণা। আমাদের যে শক্তি আছে, ব্যক্তির যে শক্তি আছে, সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্যি। এছাড়া শুধু নিজ স্বার্থে নয়, জনস্বার্থে ব্যবসায়ীদের ব্যবসা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা যেমন ব্যবসা করি, অনেক টাকা রোজগার করি, চেষ্টা করি টাকা রোজগারের জন্য, মুনাফার জন্য। যে যত বেশি মুনাফা করতে পারে তত আনন্দ পায়। এটা হলো নিঃস্বার্থের ব্যবসা। একটা কিছু চিন্তা করে দেখেন, পরস্বার্থে ব্যবসা হয় কিনা। এটা কিন্তু নাই, আমাদের প্রচলিত চিন্তার মধ্যে আমাদের কাছে নাই। আমরা সেই কথাটাও মনে করিয়ে দিতে চাচ্ছি। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এই তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার 12,84,83,512 জন। এছাড়া এবার ভোটার বেড়েছে 18,33,352 জন। শতকরার হিসেবে যা প্রায় 1.5 নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে 17 জানুয়ারি পর্যন্ত থাকবে ভোটার সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর শেষ দিন। আর এ বিষয়ে শুনানি নিষ্পত্তির শেষ দিন আগামী 30 জানুয়ারি। এর আগে সর্বশেষ 2024 সালের 2 মার্চ প্রকাশিত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ছিল 12,18,50,160 জন। সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও জেঁকে বসেছে তীব্র শীত। সকাল 10টার পরও দেখা মেলেনি সূর্যের। সে সঙ্গে হিমেল বাতাস শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে। তার সঙ্গে রয়েছে মাঝারি থেকে ঘন কুয়াশা। এমন অবস্থায় রাজধানীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।
ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব অনেক বেশি থাকায় দৃশ্যমানতা অনেক কম ছিল। বুধবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20.7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে 3 থেকে 5টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে বাড়বে শীত এবং তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। আজ সকাল 6টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, শীতের আরও খবর জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জিন্না ফারুক। জিন্না, আমাকে শুনতে পাচ্ছেন? জিন্না, সিরাজগঞ্জে শীতের প্রকোপ কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। উর্মি, আপনাকে একটু বলতে চাই যে সিরাজগঞ্জে আসলে যে শীতের যে প্রবাহটা সারা দেশের মতোই আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে সিরাজগঞ্জের যে শৈত্য প্রবাহটা গতকাল রাতে থেকে কিন্তু কনকনে শীতের পাশাপাশি আমরা কিন্তু আসলে দেখছি যে বাতাসও বইছে। সেক্ষেত্রে আমরা দেখছি যে জনজীবনে কিন্তু বেশ দুর্ভোগী বলা চলে। তো আজকে সকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত আমরা সূর্যের দেখা পাইনি। এখনো আপনি দেখতেই পাচ্ছেন যে ঘন কুয়াশা কিন্তু আসলে বিরাজ করছে সব জায়গাতেই। আমরা সাধারণ মানুষ এবং বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ আছে, খেটে খাওয়া মানুষের আমরা কিন্তু দেখছি যে তারা কিন্তু বেশ বিপাকেই পড়েছে। অপরদিকে আমরা দেখছি যে কৃষকের যে বীজতলা রয়েছে, সেই বীজতলাতে কিন্তু আসলে এই তীব্র শীতে আসলে ক্ষতির কিন্তু সম্ভাবনা আছে, এমনটাই জানিয়েছে কৃষি দপ্তর। আমরা অপরদিকে দেখেছি যে আপনি জানেন যে সিরাজগঞ্জে কিন্তু বেশ বিস্তীর্ণ কিন্তু চরাঞ্চল রয়েছে। সেই চরাঞ্চলেতে আমরা দেখছি যে সাধারণ যে মানুষগুলো সেখানে কিন্তু আসলে গরম কাপড় তাদের পর্যাপ্ত না থাকাতে কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছে। অপরদিকে আমরা দেখছি যে স্কুলগামী যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আসলে বেশ গরম কাপড় পরেই তারা কিন্তু আসলে বের হয়েছে। অপরদিকে আমরা হাসপাতালে যারা ডাক্তার রয়েছে, ডাক্তারদের সাথে কথা বলেছে, তারা জানিয়েছে যে বিশেষ করে এই তীব্র শীতে কিন্তু যারা শিশু রয়েছে এবং যারা বয়স্ক মানুষ রয়েছে তাদের কিন্তু আসলে বিশেষ করে অ্যাজমা যাদের প্রবলেম আছে, সমস্যা আছে, তাদের কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছে। বিশেষ করে শিশুদের কোনোভাবেই কিন্তু এই তীব্র শীতে প্রয়োজন ছাড়া এবং বয়স্ক যারা তারা কিন্তু প্রয়োজন ছাড়া যেন বের হতে না পারে এবং ঘর থেকে যেন প্রয়োজন ছাড়া বের না হয়, এমনটা কিন্তু সতর্কবার্তা দিয়েছে। তো আমরা সিরাজগঞ্জের যে আবহাওয়া অফিস আছে, আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে আজকে কিন্তু 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। 24 ঘন্টায় কিন্তু এই তাপমাত্রা আরো কমতে পারে। সেক্ষেত্রে কিন্তু জনজীবনে আরো এই তীব্র শীতে কিন্তু এই কনকনে শীতে জনদুর্ভোগ বাড়তে পারে। অপরদিকে আমরা বিভিন্ন দোকানে কিন্তু দেখেছি যে গরম কাপড়ের যে চাহিদা, সেই চাহিদা কিন্তু বিভিন্ন দোকানে আমরা উপচে পড়ার যে ভিড় রয়েছে শীত নেবারের জন্য, সেই কাপড় কেনার কিন্তু আমরা উপচে পড়া ভিড়ও কিন্তু লক্ষ্য করেছি। তো সব মিলে আমরা দেখছি যে সিরাজগঞ্জে এখনো পর্যন্ত প্রায় 12:30 পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু সূর্যের দেখা মেলেনি। চারিদিকে আমরা দেখছি যে ঘন কুয়াশা, সেই কুয়াশা কিন্তু বিরাজ করছে এবং মহাসড়কে যে যানবাহন, সেই যানবাহন কিন্তু বাতি জ্বালিয়ে, বিশেষ করে হেডলাইট জ্বালিয়ে কিন্তু চলাফেরা করছে। এবং আমরা পুলিশ প্রশাসনের কথা বলেছি, তারা কিন্তু যেটা বলেছে যে ঘন কুয়াশায় তারা সিরিয়াল মিটে এবং ধীর গতিতে হেডলাইট জ্বালিয়ে সতর্কতাভাবে যানবাহন চলাফেরা করার জন্য নির্দেশনা রয়েছে। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল সিরাজগঞ্জ থেকে তীব্র শীতের সর্বশেষ অবস্থা। উর্মি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিরাজগঞ্জ থেকে শীতের আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জিন্না ফারুক। চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। শীত বাড়ায় উত্তরের জনপদে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। সর্দি, কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়ার পাশাপাশি চর্মরোগে আক্রান্ত হয়ে অনেকে ছুটছেন হাসপাতালে। ফলে অতিরিক্ত রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিনিধি মুরাদুল ইসলাম মুরাদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার রাজ। জেকে বসেছে শীত, কনকনে ঠান্ডায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। শীতের তীব্রতা বাড়ায় রৌমারী ও রাজীবপুরে কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ। বেশি ভুগছেন বয়স্ক ও শিশুরা। পাতলা পায়খানা আর বমি। রাতে আসছি, রাতে কোনো সুবিধা পাই নাই, শুধু একটা স্যালাইন দিছিল আর কিছু ওষুধ লিখে দিছিল, আনছি। আমার বাচ্চার ঠান্ডার কারণে অসুখ হয়েছে, কিন্তু এখানে সেরকম সুবিধা পাচ্ছি না।
সেখানে তো অক্সিজেন নাই হাসপাতালে, অক্সিজেন আমাদের বাইরে থেকে নিয়ে আসে। হঠাৎ করে রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। বর্তমানে আমাদের হাসপাতালে জ্বর, ঠান্ডা, তার পাশাপাশি বাচ্চাদের যে ডায়রিয়া জনিত রোগ, এই রোগের বেশি রোগী আসছেন এবং ফ্যাসিলিটেশন অনুযায়ী আমাদের যেগুলো এখানে অ্যাভেলেবেল আছে আমাদের সাধ্যমতো আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করছি। রোগীর পরিমাণ বেশি, সেই হিসাবে আমরা আমাদের সাধ্যমতো যতটুকু কাজ করা দরকার আমরা করি। শিশু বাচ্চাদেরকে যতটুকু সম্ভব ভারী কাপড় চোপড় পরে রাখার জন্য এবং বয়োবৃদ্ধ মানুষদেরকে সন্ধ্যার পরে বাইরে না বেরোতে বা পর্যাপ্ত শীতের গরম কাপড় পরে যাতে তারা প্রাত্যহিক কাজকর্ম করে। রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল কিছুটা ঘাটতি রয়েছে, তথাপিও আমরা আমাদের সীমিত সুযোগ এবং নলেজের মধ্যে জনগণকে সর্বোত্তম চিকিৎসা সেবা দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। শীতে ঠান্ডাজনিত রোগ থেকে মুক্ত থাকার জন্য গরম কাপড় ব্যবহার, যতটা সম্ভব ঠান্ডা পরিবেশ এড়িয়ে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। দেশের প্রথম উচ্চ প্রযুক্তি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের বার্তা প্রধান হিসেবে যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম। সকালে রাজধানীর নিকেতনে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় এশিয়ান টেলিভিশনের ডিএমডি অপারেশনস জাহিদ ইবনে রশিদ, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল কালাম আজাদ, শাইখুল ইসলাম, প্রধান মানব সম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল, মিডিয়া কোঅর্ডিনেটর হাবিবুর রহমান পলাশ সহ এশিয়ান টেলিভিশনের বিভিন্ন বিভাগের প্রধানগণ ও কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। সিরাজুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। এর আগে তিনি চ্যানেল 1, আরটিভি, বাংলাদেশ টেলিভিশন, ইসলামিক টিভি, দিগন্ত টিভি, টিভিএন 24 ও রেডিও তেহরানে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। খাগড়াছড়িতে সিমেন্ট বোঝা ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সকাল 6:30টার দিকে খাগড়াছড়ি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আলুটিলার 20 নম্বর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সকালে আলুটিলা 20 নম্বর এলাকার খাগড়াছড়িগামী সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মাটিরাঙ্গাগামী মোটরসাইকেলের চালক মোহাম্মদ ফিরোজ নিহত হন। তিনি বান্দরবান জেলার লামা শিলাছড়ি এলাকার মোহাম্মদ কামালের ছেলে। এ ঘটনায় আরোহী মোহাম্মদ রাকিব গাজী আহত হয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য প্রশাসন ভবনে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা। আজ সকাল 10টা থেকে তালা ঝুলিয়ে অবস্থান করছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানান তারা। এর আগে সকাল 9:30টায় মুখোমুখি অবস্থান নেয় শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীরা। ময়লা দখল দূষণে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে কিশোরগঞ্জের এক সময়ের খরস্রোতা নদী নরসুন্দা। শত কোটি টাকা ব্যয় করেও এর জীবন ফিরে পায়নি নরসুন্দা। গত সরকারের আমলে খননের জন্য প্রকল্প অনুমোদন হলেও লুটপাটের কারণে তা সম্পন্ন হয়নি। ফলে কিশোরগঞ্জবাসীর স্বপ্নে নরসুন্দা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। নদীর প্রাণ ফেরাতে পুনর্খননের পরিকল্পনার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। কিশোরগঞ্জ থেকে হাফিজুর রহমান সুমনের পাঠানো রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন তানিয়া আহমেদ। দেখে বোঝার উপায় নেই, এটি কিশোরগঞ্জের এক সময়ের খরস্রোতা নদী নরসুন্দা। দীর্ঘদিন পরিষ্কার না করায় কচুরিপানায় ছেয়ে গেছে নরসুন্দা। দখল দূষণের শিকার এ নদীটি একটি খালে পরিণত হয়েছে। শহরের বাজারগুলিতে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় কাঁচা বাজারের উচ্ছিষ্ট ও মাছ মাংসের বর্জ্য ফেলা হচ্ছে নরসুন্দায়। এতে মারাত্মক দূষণের শিকার হচ্ছে নদী। আমাদের সৌভাগ্য যে আমাদের এই কিশোরগঞ্জ শহরের বুক ছেড়ে একটা নদী প্রবাহিত ছিল, এর নাম হচ্ছে নরসুন্দা। এই নরসুন্দা নদীতে এখন ময়লা, মানুষের যত্রতত্র অপচনশীল ময়লা আবর্জনা ফেলছে। নরসুন্দায় পানি প্রবাহ সহ পায়ে হাঁটার ফুটপাত, খেলাধুলা ও চিত্ত বিনোদনের জন্য বহু আন্দোলন ও দাবির পর নরসুন্দা উদ্ধারে সরকার এগিয়ে আসে 2012 সালে।
নদীকেন্দ্রিক শহর নির্মাণে নেওয়া হয় পরিকল্পনা। জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের বৈঠকে অনুমোদন পায় প্রকল্পটি। তবে বিগত সরকারের লুটপাটের ফলে এই প্রকল্পটি তার বাস্তব রূপ পায়নি। ফলে কিশোরগঞ্জবাসীর স্বপ্ন অধরাই রয়ে গেছে। আমাদের এই নরসুন্দাকে বাঁচানোর জন্য আমি করজোড়ে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে, যেভাবেই হোক নরসুন্দাকে তার পূর্বের অবস্থা ফিরিয়ে এনে এই প্রমত্ত নরসুন্দাকে আবার তার প্রাণ ফিরিয়ে দেওয়া হবে। কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন জানান, নরসুন্দার দখল দূষণমুক্ত ও পানি প্রবাহ নিশ্চিত করতে নতুন প্রকল্পের কথা ভাবছে সরকার। তো নরসুন্দা নদীকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। আমরা এই নরসুন্দা নদীকে বাঁচানোর লক্ষ্যে তথা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে একটি উন্নয়ন প্রকল্প উপস্থাপনা প্রণয়ন করব। শহরবাসীর স্বপ্ন নরসুন্দায় পানি প্রবাহ নিশ্চিত সহ নদীকেন্দ্রিক আধুনিক কিশোরগঞ্জ শহর গড়ে উঠবে, যেখানে নাগরিক সুবিধা, চিত্ত বিনোদন, কর্মসংস্থান ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত হবে। তানিয়া আহমদ, এশিয়ান টেলিভিশন। ঢাকার ধামরাই উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন হলুদের সমারোহ। সরিষা ফুলের রূপ ও গন্ধে মাতোয়ারা চারিদিক। প্রতি বছরের মতো এবারও সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন মৌখামারিরা। প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বকুলের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার রাজ। সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে ঢাকার ধামরাইয়ের মৌখামারিরা। উপজেলার ফোর্ডনগর, মধুডাঙ্গা, বালিয়া, খার্তাসহ প্রতিটি বিল অঞ্চলের সরিষার ক্ষেতের পাশে বসানো হয়েছে মধু সংগ্রহের বাক্স। মধু সংগ্রহের পাশাপাশি খামারিরা সরাসরি খামার থেকে মধু বিক্রিও শুরু করেন। সরিষা ক্ষেত ঘিরে লাভের স্বপ্ন বুনছেন কৃষক ও মৌখামারিরা। আসছে এই জায়গাতে 20 দিন হয়। 20 দিনে মোটামুটি যতটুকু টার্গেট ছিল মোটামুটি ক্ষুদা তেলা দেশে 10 থেকে 12 মণ। সরিষা ফুলের মধ্যে অনেক ভালো হয় সেটা জানছি, এই জন্য আর কি গতবারও নিছি, এবার আর কি নিব। এইখানকার মধু আমি খেয়ে দেখছি যে অনেক ভালো। এর আগের বারও নিছি, এবারও আসছি নেওয়ার জন্য। যতটুকু আমি আইসা জানতে পারলাম যে এখানকার মধুর মানটা খুব গুণগত মানটা খুব ভালো। এদিকে সরিষা চাষে পরামর্শ দেওয়ার পাশাপাশি মধু উৎপাদনে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। যেহেতু মধু পাচ্ছেন, সাথে হচ্ছে সরিষার আবাদটাও বেশি হয়েছে, সরিষাও পাচ্ছি, ভোজ্য তেল, আরেক দিক থেকে মেডিসিনাল মধু পাচ্ছি। কৃষকদের মধ্যে অনেক সময় ধারণা থাকে যে মৌমাছির মাধ্যমে মনে হয় তার ফুলের সমস্যা হবে, সরিষার সমস্যা হবে, অথচ এটা সমস্যা হয় না, বরং মৌমাছি প্রাকৃতিকভাবে ফুলগুলোকে আর নিরাপদ করে দেয় এবং সরিষার আবাদটা এবং উৎপাদনটা অনেক বেশি বাড়ায় দেয়। এবার উপজেলায় মধু সংগ্রহে প্রায় 1000 বাক্স বসানো হয়েছে সরিষা ক্ষেতে। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইউনিভার্সিটিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জনস্বার্থে ব্যবসা করার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। দেশের মোট ভোটার সংখ্যা 12,36,00,000। হালনাগাদ শুরু 20 জানুয়ারি। এবং ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী। গাড়ি চলছে হেডলাইট চালিয়ে। তীব্র শীতে বিপর্যস্ত উত্তরের জনপদ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।